আচ্ছা, আমার মতন এই অভ্যাসটা কার কার আছে অবশ্যই কমেন্টে জানিও। আমি ঘুম থেকে উঠে চোখ রগড়াতে রগড়াতে আগে প্রত্যেকটা ঘরে যাব, গিয়ে জানলা দরজাগুলো খুলবো, তারপরে সংসারের আদার্স কাজে হাত দেবো। যেদিনকার দেখি সকালবেলা বৃষ্টি, ধরো মুষলধারে বৃষ্টি পড়ছে, জানলাগুলো খুললে বাইরের জলের ঝাপটা ঘরে আসছে, আমার যে কি মন খারাপ হয়ে যায়, শুধু মনে হয় কখন বৃষ্টিটা কমবে আর আমি জানলাগুলো খুলে দেবো। শীতকালে সকালের দিকে একদম খুলতে পারি না, ওই যে ঠান্ডা হাওয়াটা লাগে, তখন সর্দি কাশি হয়। একজনকে দেখি শীতকালে ঘরের জানলা দরজা একেবারেই খোলে না, মানে আমি যে কিভাবে থাকে, আমার তো দম বন্ধ হয়ে যায় জানলা দরজা না খুলতে পারলে, জানো। আর রাতের বেলা মেথি মৌরির জল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খাচ্ছি। আমি এর মধ্যে মিশ্রি অ্যাড করি না, শুধু মেথি আর মৌরি দিই। চল, আমি শর্মিষ্ঠা, আশা করি সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। বলতে পারো আমি কিন্তু প্রত্যেকটা দিন এইভাবেই আমার রুটিন, মর্নিং রুটিন সেট করি বা শুরু করি, কিন্তু আমি প্রত্যেকটা দিন দেখাতে পারি না, কারণ মেয়ের যেদিন যেদিন স্কুল থাকে সেদিন আমি এত তাড়া থাকে যে আমি আমার মতন কাজ করে যাই, কিন্তু আমি ক্যামেরা অন করার সময় পাই না। কারণ ক্যামেরা অন করে সকাল থেকে কাজ দেখাতে গেলে আমার মেয়ের স্কুলে দেরি হয়ে যাবে, মেয়ের টিফিনে দেরি হয়ে যাবে, তারপর ওই যে বললাম টেনশন হয়, কি দিতে ভুলে গেলাম, যদি জলটা না দিতে ভুলে যাই, যদি এটা দিতে ভুলে যাই, ওটা দিতে ভুলে যাই, তো ওই টেনশনে আমি ক্যামেরাটা অন করতেই পারি না। তারপর মেয়ে দুগা করে হাজবেন্ড কাজে বেরোয়, তারপর গিয়ে আমি ক্যামেরা অন করি। তো আজকে যেহেতু মেয়ের ছুটি আছে, আর এইরকম সকাল থেকে আমি ভিডিও কখন দেখাতে পারি, যেদিনকার মেয়ের ছুটি থাকে বা যেদিনকে মনে হয় যে না আজকে লেট হলে কোনো অসুবিধা হবে না, আমি সেদিনকার এইরকম ভিডিও শুট করার চেষ্টা করি। বাট আজ বলে না, আমার কিন্তু এটা ডেইলি রুটিন। যতই আমার সংসারে কাজকর্মগুলো দেরি হয়ে যাক না কেন, সকালবেলা 10টা মিনিট হচ্ছে আমার টাইম। সে যাই হয়ে যাক, পৃথিবীর রসাতলে গেলেও 10টা মিনিট আমি আমার জন্য দিই, আমার মতন টাইম কাটাই। আমি বুঝি কোনটা আমার শরীরের পক্ষে ভালো, কোনটা মন্দ, সেই রকম ভাবে কিন্তু আমি চলার চেষ্টা করি। তো এই তো সকালবেলা আমি হলো, তোমরা জানো সকালে আমি হলো চা কফি কিচ্ছু খাই না, কোনো না কোনো ডিটক্স ওয়াটার দিয়ে কিন্তু আমি দিনটা শুরু করি। সামনে পুজো আসছে, স্কিন হেয়ার ভালো রাখতে চাইলে প্রত্যেকটা দিন রাতের বেলা ডিটক্স ওয়াটার তৈরি করে সকালবেলা এমটি স্টমাকে সেই ডিটক্স ওয়াটারটা খাবে। দেখবে তোমার শরীর থেকে যে টক্সিন, যে জমে থাকা টক্সিনের জন্য তোমার যে কালো প্যাচেস চলে আসছে, হেয়ার পড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু হবে না, ঠিক আছে। ভেতর থেকে তোমাকে গ্লোয়িং করবে। বাইরে থেকে তুমি যতই ঘষো মাজো, ভেতরটা তোমার যদি পরিষ্কার না থাকে, তোমার কিছু বাইরে থেকে ঘষে মেজে কিছু লাভ হবে না। আগে তোমাকে ভেতরটা ডিটক্সিফাই করতে হবে, আর ভেতর ডিটক্সিফাই করতে গেলে কি হতে হবে, তোমাকে প্রত্যেকটা দিন মর্নিং এ যে কোনো একটা ডিটক্স ওয়াটার এমটি স্টমাকে খেতে হবে। আর হ্যাঁ, চা কফিটা সকালবেলা তোমাকে একেবারে ছেড়ে দিতে হবে। খাবে না কেন, অবশ্যই খাবে, বাট সেটা বেলার দিকে, 9টার পর খাবে, 9টার আগে কিন্তু নয়। তো চলো আগে আমি খেয়ে নিই। সরি। দেখবে কিছু মানুষ আছে আমাদের আশেপাশে যারা সব সময় বডি শেমিং করে। তুমি মোটা হলেও তখন তোমাকে বলবে, তুমি রোগা হয়ে গেলে তখন তোমাকে মানুষ বলবে। আমার ওয়েট একটা টাইমে ছিল 75 কেজি, মানে 75 কেজি, ভাবতে পারছো? যেখানে এখন আমি অ্যাট প্রেজেন্ট রয়েছি 60-র গোড়ায়, ওই 59 to 60-র মধ্যে আমি এখন আমার ওয়েটটাকে রেখে দিয়েছি। মানে 61ও আমার এখন ওয়েট হয় না, আমি রিসেন্ট 2 দিন আগেও মেপেছি, আমার 60তেই রয়েছে। তো যাই হোক, ওয়েটটাকে ধরে রাখাটা খুব টাফ। ওয়েট আপ ডাউন করে, কিন্তু ওয়েটটাকে ধরে রাখা প্রচণ্ড টাফ ব্যাপার হচ্ছে। আমি যখন 75 কেজি ছিলাম, তখন আমাকে লোকে নানান রকম কথা বলতো। ইভেন এরকমও শুনেছি, আমাকে বলেছে, যেহেতু আমার টামিটা অনেকটা বেড়েছে, মানে অনেকটা হেভি ছিল পেটটা, আমাকে বলতো তুই কি আবার প্রেগনেন্ট? ও তুই কি আবার প্রেগনেন্ট, তোর কি আবার ডেলিভারি হবে? মানে বলতে পারবো না, এমন এমন কথা। মানে আমি অবাক, মানে একটা যদি মানুষের, মানে একটা যদি হাউসওয়াইফের টামি একটু বেরোয়, তার মানে সে প্রেগনেন্ট, তাকে ধরে নেওয়া হয় সে প্রেগনেন্ট। বাবা তুই কি মোটা হয়ে গেছিস, তোর তো এবারে জামা কাপড় ফেটে বেরিয়ে যাবে, মানে এই রকম টোনেও কথা। যাই হোক, সেইগুলো আমি নিয়েছি একটা সময়। শাড়ি পরলে মানাচ্ছে না, চুড়িদার পরলে মানায় না, একটু রোগা হও এরকম বলে। তারপর যখন আমি রোগা হয়ে গেলাম, যখন আমি 75 থেকে একদম 60 কেজি, তারপর আমি অনেক রকমভাবে নিজেকে, হ্যাঁ আমি কিন্তু কিটো ডায়েট কখনো করিনি। কিটো ডায়েট মানে কি, যে না খেয়ে চিমসে পড়া, সেটা করিনি। আমি খেয়েছি প্লাস আমি ঝরিয়েছি,
ব্যাপারটা বুঝলে? প্রচণ্ড পরিমাণে হাঁটতাম, শীত গ্রীষ্ম বর্ষা ছাতায় মাথা দিয়ে আমি হাঁটতাম, এইরকম আমি ছিলাম। গ্রিন টি খেতাম, এইসব খেতাম, ডিটক্স ওয়াটার খেতাম, ফ্রুটস খেতাম, জল প্রচুর খেতাম। তো যাই হোক, সেগুলো আমি তোমাদের পরে বলবো। তো সেই খেয়ে খেয়ে আমি এখন 60 কেজিতে এসেছি। এখন আমাকে কিছু মানুষ বলে, বাবা তুই এত, প্রথমে আমাকে একটা মানুষ, আমার 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 একজন বন্ধুই আমার সাথে দেখা হয়েছে, সে আমাকে একদিন বললো, হ্যাঁ রে তোর কিছু হয়েছে, তোর কি শরীর খারাপ? মানে একটা মানুষ রোগা হয়ে যাওয়া মানেই হচ্ছে তার শরীর খারাপ। মানে ভাবো, মানে মোটা হলেও জ্বালা, রোগা হলেও জ্বালা। এই বাবা কেমন লাগছে, মুখ চোখ শুকিয়ে গেছে, কি একদম ভালো লাগছে না রে, একদম ভালো লাগছে না, একটু মোটা হ, একটু খাওয়া দাওয়া কর। আবার এরকমও বলে, কি রে হাজব্যান্ড কিছু খাওয়াচ্ছে না নাকি? মানে এইরকম টোনও মানুষের কাছে শুনেছি, ভাবতে পারবে। লাস্টে তো আমি শুনে শুনে না, বাপ এত গাড়ি না। তো যাই হোক, লাস্টে আমি শুনে শুনে না আমি ডিপ্রেশনে চলে গেছিলাম একটা টাইমে। লোকের মুখে রোগা 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 শুনে শুনে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। বাড়ির থেকে বেরাতাম না, ভাবতে পারছো? বাড়ি থেকে বেরোলেই মানুষের কিছু কিছু মানুষের ওই এক টোন, রোগা রোগা রোগা। যাই হোক, সেটাকে আমি নিজেকে মানিয়ে নিয়েছি। এখন আমায় কেউ রোগা বললে আমি তাকে উপযুক্ত জবাব দিই যে মানুষ রোগা হওয়ার জন্য হাজার হাজার টাকা পার মান্থ জিমে বলো, যে কোনো সেন্টারে খরচা করছে, সেটা আমি বাড়িতে বসে নিজের চর্চায়, নিজের কর্মে আমি রোগা হয়েছি। ঠিক আছে? রোগা হওয়া মানে এই নয় যে তুমি তোমার রোগগ্রস্ত, আর মোটা হওয়া মানেও এই নয় যে তুমি রোগগ্রস্ত। ঠিক আছে? অনেক মোটা মানুষকে দেখে সে পুরোপুরি ফিট, অনেক রোগা মানুষ আছে সেও পুরোপুরি ফিট। নিজেকে শরীর থেকে নিজেকে রোগমুক্ত রাখার জন্য মানুষ এখন অনেক কিছু করছে। তো যাই হোক, এই হচ্ছে মানুষের ভুল ধারণা। তুমি মানুষের মুখ কখনোই বন্ধ করতে পারবে না। ইন্দ্রাণী হালদারকে আমরা সবাই চিনি, যে সিনেমা আর্টিস্ট ইন্দ্রাণী হালদার। আমি রিসেন্টলি তাকে দেখলাম, তাকেও মানুষ বলছে যে ইন্দ্রাণী হালদার প্রচণ্ড রোগা হয়ে গেছে। আমরা জানি যে খুব রোগা হয়ে গেছে, সে মেনটেন করে, সে প্রথম থেকেই মেনটেন করে। আর একটু হয়তো সে রোগা হয়ে গেছে, সে তার জীবন কাহিনী, সে কেন রোগা হয়েছে সেই সব না জেনে কিছু কিছু মানুষ তার কমেন্ট বক্সে লিখছে কি, আপনার কি বড় সড়ো রোগ হয়েছে, আপনার কি ক্যান্সার হয়েছে, আপনি কি ক্যান্সারের জন্য রোগা হয়ে গেছেন? আচ্ছা বলো তো, এইগুলো মানুষের কোনো দরকার আছে বল? আগে আমি তার জীবন কাহিনী জানি না, কেন সে রোগা হয়েছে সেটা জানি না। তাকে যদি এই একটা বিচ্ছিরি নামক রোগের সাথে তুলনা করি, তার মধ্যে দেখিয়ে যাচ্ছে, সে তো ফিট থাকার জন্য সে তো রোগা হতে পারে, সে তো হয়তো ডায়েটের জন্য তো সে রোগা হতে পারে। সেটা মানুষ না বোঝে, সবসময় রোগ রোগ রোগ, এই হয়েছে তার মানে এই হয়েছে তার মানে মানুষের কিছু কিছু মানুষের কি বলবো না, খুব মাথা আগুন হয়ে যায় না তো। তবে এখন আর মানুষের কথা ধরি না। তুমি যদি মানুষের কথা ধরো না, তুমি নিজেকে জীবনে কখনো পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে? তোমাকে বারে বারে মানুষ ডিমোটিভেটই করবে। তুমি রোগা থাকলেও মানুষ তোমাকে ডিমোটিভেট করবে, মোটা থাকলেও কিছু মানুষ তোমাকে ডিমোটিভেট করবে। যাদের বলার তাদের বলবেই। কিছু মানুষ আছে, এমন মানুষ আছে যারা খুব মোটা, তারা রোগাকে সহ্য করতে পারে না, আবার কিছু কিছু খুব রোগা তারা মোটাদের সহ্য করতে পারে না। এই হয়ে গেছে ব্যাপার। তো যাই হোক, অনেক বকবক করে নিলাম। তুমি তোমার জীবনটা তোমার মতন চালাও, রোগা মোটা দেখো না। তুমি যদি মোটা হয়েও তুমি যদি সুস্থ থাকো, তাহলে তুমি মোটা থাকো। আর তুমি যদি রোগা থেকেও যদি তুমি সুস্থ থাকো, তুমি রোগা থাকো। তোমার জীবন, তুমি রোগা হবে কি মোটা হবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে। পাঁচটা মানুষ কি বললো না বললো, এক কান্দে ঢোকাবে আর কান্দে বার করে দেবে। যদি তোমাকে বলে কিরে এত মোটা, বলবি হ্যাঁ আমি খেয়ে খেয়ে মোটা হয়েছি, আমার খেতে ভালো লাগে। আর যদি বলে তুমি এত রোগা, তোকে কি কেউ খেতে দেয় না, বলবে না আমি খেতে চাই না, আমার কেউ খেতে দেয় না, আমি এমনি রোগা হয়ে গেছি। দেখবে তাহলে আর দ্বিতীয় দিন সেই মানুষটা তোমাকে কিছু বলতে পারবে না। এইভাবেই এখন আমাকে আনসারগুলো দিতে হয়, জানো তো। আগে প্রথম প্রচণ্ড কষ্ট হতো। আমার হাজব্যান্ড আমাকে বুঝিয়ে বলেছে যে থাক, তোমাকে যে যা বলুক তুমি একদম স্ট্রেট কাট আনসার দেবে, দেখবে তোমাকে দ্বিতীয়বার সে তোমাকে রোগা বলবে না। তো চলো, এই হচ্ছে ব্যাপার। নিজেকে আগে ভাবো যে নিজের ভেতর থেকে তুমি কতটা সুস্থ। তুমি সারাদিনে কটা ওষুধ খাও সেটা তুমি দেখো, আর ভেতর থেকে কতটা সুস্থ, কতটা ফিট আছো। রোগা মোটা ওটা পরের ম্যাটার, বুঝলে? চলো। একটা জিনিস দেখবে, ম্যাক্সিমাম মেয়েদের বেশি রোগ হয়। আর এই পলিসিস্টিক ওভারি বা পিসিওডি যাকে বলা হয়, সেটা কিন্তু এখন প্রায় 99.99% মেয়েদের হচ্ছে। একটা সময় ছিল কি যে একটু মানে আনম্যারিড মেয়েদের বেশি হতো, বা একটু 30 আপ হয়ে গেলে তখন মেয়েদের বেশি হতো। এখন আমি দেখছি আনম্যারিড মেয়েদের, ইভেন বাচ্চা মেয়েদেরও পিসিওডির সমস্যা হচ্ছে। আমি তো দেখে আসলে কি বলতো, এইগুলো আগেকার দিনে মানুষদের ছিলই না। আমাদের মা
ঠাকুমাদের এগুলো ছিলই না। এখন এই আনহেলদি লাইফস্টাইল বলো, বাইরের জাঙ্ক ফুড, বাইরের ফাস্ট ফুড, তারপর ভীষণ ওয়েট, মানে ওভারওয়েট হয়ে গিয়ে না মানুষ মেয়েদের এখন বেশি হচ্ছে। তবে শুধুমাত্র ওভারওয়েট মেয়েদেরই দেখি না, অনেক রোগা রোগা মেয়েদেরও কিন্তু পিসিওডির সমস্যা হচ্ছে। যাই হোক, দেখো কারণ কিসের থেকে সেসব তো আমি জানি না। তারপর আমার যখন ওই 70+ ওয়েট হয়ে গেছিলো, প্রায় 70-এর ওপর যখন আমার ওয়েট হয়ে গেছিলো, তখন কিন্তু আমার পিসিওডির সমস্যা ধরা পড়েছিল। তখন ডক্টর আমাকে একটা কথাই বলেছিল, দেখো এই পিসিওডির কোনো স্পেসিফিক কিন্তু ওষুধ মেডিসিন নেই, এটা তোমার ওপরে ডিপেন্ড করছে কিভাবে তুমি কমাবে। কিভাবে কমাবো? তোমার লাইফস্টাইলটাকে ঠিকঠাক করে তোমাকে এক্সারসাইজ করতে হবে, তোমার খাবার ডায়েট ঠিকঠাক রাখতে হবে, তোমার ফাস্টফুড খাওয়া বর্জন করতে হবে, তোমার ওয়েট তোমাকে মেনটেন করতে হবে, মানে যাতে তোমার ওয়েটটা তোমার হাতের মধ্যে থাকে, যাতে বেড়ে না যায়। আরও অনেক কিছু টুকটাক বলেছিল। তার সেই সময় থেকে যে আমি একটা অন্য লাইফস্টাইলে মানে শুরু করেছিলাম, নিজেকে টোটালি আমি পরিবর্তন করে দিয়েছিলাম যে না আর বাইরের খাবার খাবো না, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করব, একটু হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব, প্রাণায়াম করব, যোগা করব। তো চেষ্টা করি এখনও টু বি কন্টিনিউ সেটাকে ধরে রাখার। হয়তো মাঝে মাঝে স্কিপ হয়ে যায়, বুঝতে তো পারো আমরা সাংসারিক মানুষ, আমাদেরও তো শরীর খারাপ হতে পারে, মন খারাপ হতে পারে, বা সংসারে নানান রকম প্রেশার পড়তে পারে। তাও আমি চেষ্টা করি যতটা আমাকে নিজেকে মেনটেন করার, আর তোমাদেরও সেটা দেখানোর চেষ্টা করি। তোমরা সবাই দেখে সেটাকে অ্যাপ্রিসিয়েট করো। আমাকে অনেক বন্ধু কমেন্ট করে বলে, যেমন ধরো জয়শ্রী থেকে সুকল্পাদি, তারপর চন্দনা, আমার এখনও মনে পড়ছে না, সোমা, অনেকেই আমায় কমেন্ট করে বলে যে শর্মিষ্ঠা, তোমাকে যদি আরও আগে আমরা পেতাম তাহলে আরও অনেক কিছু শিখতে পারতাম। প্রত্যেকটা দিন তোমার থেকে কিছু না কিছু শিখি। আসলে কি জানো তো, একটা জিনিস দেখবে, ঠিক ঈশ্বর ঠিক টাইমে না তোমাকে ঠিক জিনিসটা তোমার কাছে পৌঁছে দেবে, সময়ের আগে তুমি কোনো কিছু মাথা খুঁটেও পাবে না। যাই হোক, এই হচ্ছে আমার লাইফ। আর আমি সবসময় মনে করি, আমি যেমন তোমাদের সবসময় মনে করি যে আমি আমার সংসারটা যেমন পরিপাটি রাখতে পছন্দ করি, ঠিক তেমনি আমি আমাকে নিজেকেও একটা পরিপাটি রাখার চেষ্টা করি। একটা জিনিস সবসময় মনে রাখবে, যখন তুমি সুন্দর পরিপাটি হেলদি থাকবে, দেখবে অটোমেটিক তোমার সারাউন্ডিং পরিবেশ, তোমার সংসার পরিপাটি সুশ্রী থাকতে বাধ্য। কারণ তুমি নিজে পরিপাটি, তুমি যখন দেখবে একটা ডিসিপ্লিন মেনটেন করছো, দেখবে আস্তে আস্তে ডে বাই ডে তোমার সংসারেও না একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা বাঁধতে পারছো। তো এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্টের থালি। আমি প্রত্যেকটা দিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে তোমরাও এইভাবে তোমাদের একটা ব্রেকফাস্ট থালি সাজাতে পারো। এত কিছু না হলেও অল্প কিছু, না পারলে অন্তত ছোলা, ভেজানো ছোলা, একটা কলা, দুটো খেজুর, এইটুকু অন্তত ব্রেকফাস্টে খেও। আর ভেজানো কিছু কিশমিশ, ঠিক আছে? যাদের সুগার থাকবে তাদের খেজুরটা আর কিশমিশটা একটু অ্যাভয়েড করবে, এটা আমি যেটুকু জানি। তো এটার মধ্যে ফাইবার পাবে, গুড ফ্যাট পাবে, তুমি এর মধ্যে সব কিছুই পাবে, ঠিক আছে? প্রোটিন আছে, এভরিথিং আছে। হ্যাঁ, তুমি এখানে প্রোটিনের জন্য ডিম অ্যাড করতে পারো, একটা ডিম অবশ্যই অ্যাড করবে ব্রেকফাস্টে। কিন্তু আজকে যেহেতু আমি নিরামিষ, ডিম খাবো না, ওই জন্য স্কিপ করলাম। আমি কিন্তু প্রত্যেকটা দিন যেদিনকে নিরামিষ খাই না, সেদিনকে আমি একটা ডিম অবশ্যই আমার এই ব্রেকফাস্টের থালিতে আমি অ্যাড করি, ঠিক আছে? তো এই হচ্ছে একটা ব্যালেন্স ব্রেকফাস্ট, তোমরা এটা করতে পারো। রুটি বলো, পাউরুটি বলো, কর্নফ্লেক্স বলো, এইগুলো বাদ দিয়েও তোমরা কিন্তু এইটা খেতেই পারো, ঠিক আছে? ভেজানো ছোলা রয়েছে, ছোলা খেলে অনেক এনার্জি পাওয়া যায়, আমি জানি পেটটা অনেকটা ভার থাকে। ছোলা না খেতে পারলে ছাতু খেতে পারো, হালকা করে ছাতু খেতে পারো, অবশ্যই কোনো ব্যাপার না, যে যেমন খায়। আর কলাটা অবশ্যই খাবে, মেয়েদের একটা করে কলা আর একটা করে ডিম খাওয়া প্রচণ্ড দরকার, ঠিক আছে? তো এই হচ্ছে, এখানে আমার পাম্পকিন সিডস রয়েছে, এই যে, ঠিক আছে? চলো আমি খেয়ে নিই। তো চলো, চলে এসেছি রান্নাঘরে। আর আজকে হচ্ছে শনিবার, নিরামিষ। এই নিরামিষের দিন না আমার মাথার ঠিক রাখতে পারি না যে কি রান্না করব, কি করে খাওয়াবো। এক একজন এক একটা সবজি খায় না, জানো তো? এই সবজি খায় না, ওই সবজি খায় না, মানে সমস্যার শেষ নেই। আমিষের দিন বাবা ঝোল করলাম, কি মাংস করলাম, কি একটা হয়ে যায়, ঝোল ভাত করলেও হয়ে যায়। কিন্তু নিরামিষের দিন তুমি তো এক তরকারি ভাত খেতে পারবে না, ডাল ভাত খেতে পারবে না, তার সাথে তরকারি, তার সাথে ভাজা, তার সাথে চাটনি, না হলে টক। তার মধ্যে কি গরম পড়েছে গো, কি গরম পড়েছে, বাপরে বাপ, আমি আর পাচ্ছি না, আমার মানে এনার্জিতে কোলাচ্ছে না। বৃষ্টি তো 2-3 দিন ধরে একদম নেই, চচ্চড়িয়ে ফাটিয়ে রোদ,
মানে বেরোনোর আছে একটা, আমি কি করে বেরোবো তাই ভাবছি। আমার বাইরের দিকে তাকালেই আমার মাথা ঘুরে যাচ্ছে জানো। তো এই হচ্ছে ব্যাপার, কিভাবে রান্না করতেও ইচ্ছা করছে না, রান্নাঘরে তর করে ঘেমে যাচ্ছি, এমন অবস্থা হচ্ছে রান্নাঘরে জানো। চলো পনির করবো ভাবছি জানো তো, পনির আছে, পনির করব। দেখি পনিরের সাথে আর কি, পনির হয়তো আমার হাজবেন্ড খাবে না, আমিও পনির খাবো না, পনির খাওয়া আমাদের বারণ। তো পনির মেয়ের জন্য হবে, আমরা কি খাই তরকারি ভাবছি। দেখি কাঁকরোল আছে, ঢ্যাঁড়স আছে, সবই আছে, দেখি কি তরকারি করি দেখি। এখন ভেবে চিন্তে বার করতে হবে, মাথা খাটিয়ে এমন একটা তরকারি করে যেটা সবাই খায়। কাঁকরোলও আছে, পটল আছে, সব সবজি আছে, দেখা যাক কি করি। চলো সবই শেয়ার করবো তোমাদের সাথে। আচ্ছা এখানে মুগের ডাল বসিয়ে দিয়েছি, ঠিক আছে, আর তেল মোটামুটি গরম হয়ে গেছে। আর এই হচ্ছে পনির, বাবারে ডালটা কমিয়ে দিই। পটল ভাজবো, ঠিক আছে, একটু দানাওয়ালা পটল খেতে আমার খুব ভালো লাগে, আমি আর আমার মা দানাওয়ালা পটল খেতে বেশি ভালোবাসি, কচকচ করে। আর এখানে দেখো কুমড়ো, কাঁকরোল আর আলু, এই তিনটে সবজি কেটে নিয়েছি, এটা দিয়ে তরকারি করবো, নিরামিষ তরকারি করবো, ঠিক আছে। আগে পটলটা ভেজে নিই। এরকম যদি হতো যে একদিন খেতাম আর 6 দিন পেটে স্টোর থাকতো, তাই না মা বলো, কি ভালো হতো। একদিন খেতাম আর 7 দিন ধরে সেই খাবারটা অল্প অল্প করে শরীরে যেত। ওই যেমন উট যেমন স্টোর করে রাখে খাবার, জল, আমরা যদি করতাম তাহলে কত ভালো হতো, রান্না করতে হতো না গরমের মধ্যে। আমি পনির একদম খুন্তি দিয়েই কেটে নিই। আমার যেটা সুবিধা আমি সেইভাবেই কাজ করি ভাই, কোনো অসুবিধাই হলো না। এবার একটা কাজ করি, এটা নাকি ফুচকা পাপড়, এই প্রথম আমি এরকম দেখলাম। বাবা এই তো এরকম ফুলে যাচ্ছে, রে বাপ রে বাপ, সে বলের মতন হয়ে গেছে, ফুচকার মতন হয়ে গেছে। এটা ফুচকা হিসাবেও নেই, খাওয়া যাবে। রসগোল্লা, ফুচকা, ঠিক আছে। আচ্ছা এরকম ফুচকা পাঁপড় তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আজকে আমি 5 মিশালি না 3 মিশালি তরকারিতে আজকে আমি ফোড়নে কালো জিরে দিলাম, তোমরা 5 ফোড়নও দিতে পারো, যার যেরকম ইচ্ছা, শুকনো লঙ্কাও দিতে পারো। শুকনো লঙ্কাটা আজকে আমি স্কিপ করেছি, মানে ভুলেই গিয়েছি, যাই হোক। আর আগের দিন পিউ আমাকে কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, মাসিমা যে চিকেন রান্না করার রেসিপিটা আমাদের তো দেখালে না। সত্যি আমি একদম ভুলেই গেছিলাম জানো, তাই জন্য মাকে বললাম, মা আজকে যখন চিকেন রান্না হবে তখন তুমি চিকেনটা করো, আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো সেটা তো শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম। তোমরা কত কত ভালোবাসা দিয়েছো, সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমার মাকেও সেই কমেন্টগুলো পড়ে শুনিয়েছি। চন্দনা বলেছো যে আমার খুব মাসিমার হাতে চিকেন খাওয়ার খুব ইচ্ছা, আমি যাচ্ছি। সত্যি কথা বলতে গেলে এটা যদি সত্যি হতো যে তোমরা আমার বাড়িতে আসতে আর আমি রান্না করতাম, তোমরা সেটা খেতে চুটিয়ে আনন্দ করতাম, মনের সব কথা শেয়ার করতাম, কি ভালো হতো না বলো। জানি না সেই দিনটা কবে আসবে, ওই যে আশায় বাঁচে চাষা, এরকম একটা কি কথা আছে না গো, সেই ব্যাপার। আমরা সবাই আশাতেই তো বেঁচে থাকি বলো, যে কবে আমাদের সে শখ পূরণ হবে, কবে আমাদের শখ পূরণ হবে। হতেও তো পারে, তাই না, আশা কখনো ছাড়তে নেই। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি সব কটা রান্নাই হয়ে গেছে দেখো। আর এখানে পনিরটা, এই যে পালং পনিরটা করলেই আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 1টা, আমার রান্না অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, প্রায় 12টা 15-এর মতন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে 12টা 15-তে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আবার রিপিট করলাম। তো যাই হোক, এখানে ভাত হয়ে গেছে, আর এই যে এখানে পটল ভেজেছি, জানো তো, গরম পটল ভাজা দিয়ে লঙ্কা চটকে খেতে আমার হেভি লাগে। কে কে ভালোবাসো গরম ভাত দিয়ে শুধু পটল ভাজা খেতে, কমেন্টে জানিও। এখানে পালং পনির রয়েছে, আর এখানে রয়েছে এই যে পনির দিয়ে কাঁকরোল, আলু, কুমড়ো দিয়ে যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটা এখানে রয়েছে, ঠিক আছে, এই যে। আর এই হচ্ছে মুগের ডাল, একদম হালকা করে মুগের ডাল, আর ভাতের মধ্যে এই যে ওল সেদ্ধটা এখানে রয়েছে, কোনো মাখা হয়নি,
বুঝলে হচ্ছে আজকে আমাদের মেনু। মাঝে মাঝে আমার ফোনটা ব্লার হয়ে যাচ্ছে, কতবার তোমাদের এক কথা বলি আমার ফোন নিয়ে। কি রোদের তেজ দেখো একবার, খাকা করছে রোদ, খাকা করছে রোদ, বুঝলে এমন রোদের তেজ, ফ্যান অফ করে কথা বলা যাচ্ছে না। আর আমাদের দুপুরবেলা আজকে বেরোনোর কথা ছিল, আমি এখনও জানি না কী করবো, হাজব্যান্ড আসেনি, ও কী করবে আমি জানি না, এই রোদ আর এই পচা গরমে মনে হয় ও বেরোতে পারবে না। যাই হোক, যদি বেরোই তারপর থেকে যদি বেরোই তাহলে সব কিছু শেয়ার করবো, তবে এই ভিডিওতে শেয়ার করবো না, কেন এই ভিডিওটা দেখলাম অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো এই ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি, এরপর থেকে যা যা করবো না করবো সবই শ্যুট করবো। কি করলো মা খাওয়াতে, সবই শ্যুট করবো, কিন্তু সেটা নেক্সট ব্লগে দেখাবো। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দিই, আমি নেক্সট ব্লগে আমি কিছু কিছু কোয়েশ্চেন পেয়েছি তোমাদের কাছ থেকে স্কিন আর হেয়ার রিলেটেড। আমাকে একটা বন্ধু কোয়েশ্চেন করেছিল যে হেয়ার কালারের বিষয়ে জিজ্ঞাসা করেছিল বায়োটিকের, আমি সব বলবো, কিন্তু এটা এই ভিডিওতে বলবো না, ভেবেছিলাম এই ভিডিওতে বলবো, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বলে বলছি না। আমি নেক্সট ভিডিওতে কিছু স্কিন আর হেয়ার রিলেটেড আমি কোয়েশ্চেনের আনসার দেবো, যেগুলো তোমাদের খুব খুব কাজে লাগবে। তাই জন্য বলছি এই পরপর যে ভিডিওগুলো করবো এখন সেগুলো স্কিপ করো না, কারণ সামনে পুজো, তোমাদেরই দরকারে পড়বে। তারপরে বলে দিদি বললে না বা শর্মিষ্ঠা বললে না, তো আমি এরপর স্কিন আর হেয়ার রিলেটেড কিছু টিপস তোমাদের অবশ্যই শেয়ার করবো। তোমরা তো দেখতে থাকো, প্রত্যেকটা ব্লগ একটু দেখো, মন দিয়ে দেখো, তোমরা তোমাদের প্রশ্নের সব উত্তর পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, লাইক অ্যান্ড সবার সাথে শেয়ার করতে হবে, আর কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।